আমাদের দেশের ভাত ছাড়া আমাদের প্রধান খাদ্য অন্য কিছু কি আছে? নেই। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু, উনি কানাডিয়ান সিটিজেন, উনি কানাডারই মানুষ, জাতিগতভাবেই কানাডিয়ান। তো উনি, যখন আমি ইউএনএ জব করি ঠিক ওই সময় আমার সাথে অনেকবার উনি খাওয়া দাওয়া করছেন, আমার বাসায় আসছেন। তা আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি এত ভাত খাও কেন? তখন আমি তাকে বলছিলাম আসলে ভাতটা আমরা পছন্দ করি। আসলে কি তাই? আসলে কি আমরা ভাতটা পছন্দ করি? হ্যাঁ, আমরা খেতে খেতে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন মনে হচ্ছে যে আমরা ভাত পছন্দ করি, ভাত না খেলে আমাদের প্রশান্তি লাগে না। এটা সত্য। আসলে এই পছন্দটা কেন হলো? কারণ আমাদের অন্য কোনো উপায় ছিল না। সস্তায় পেট ভরার একমাত্র উপায় হচ্ছে আমাদের ভাত ও রুটি। কার্বোহাইড্রেটই হচ্ছে আমাদের সস্তায় পেট ভরার উপায়। পৃথিবীর অধিকাংশ দেশেই ভাত খায়, তারা কিন্তু আমাদের মতো এভাবে 3 বেলা 4 বেলা পেট ভরে ভাত খায় না। আমরা পেট ভরে ভাত খাই, সাথে সামান্য কিছু তরকারি নেই। মাছে ভাতে বাঙালি তো বহুত আগেই বাদ হয়ে গেছে, কারণ এখন ডাল ভাত খাওয়াটাই মানুষের জন্য কষ্টের, মাছের যে দাম। তাহলে আসুন, আমরা এত অসুস্থ কেন হচ্ছি? আমাদের খাদ্যাভ্যাস। আমাদের মাটিতে বিষ, আমাদের মুরগিতে বিষ, আমাদের মাছে বিষ, আমাদের চাউলে বিষ, আমাদের সবজিতে বিষ, আমাদের সব কিছুতে বিষ। এর প্রমাণ আছে, এর নির্ভরযোগ্য এবং ল্যাব টেস্টেড প্রমাণ আছে। আমরা এত অসুস্থ হচ্ছি শুধুমাত্র আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের কারণে। আমাদের শহর পৃথিবীর সর্বোচ্চ দূষিত শহরের ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে একটা। তাহলে আমরা বাঁচবো কীভাবে? আমরা সুস্থ থাকবো কীভাবে? আল্লাহ তাআলার অশেষ দয়া যে আমাদের যা কিছু আছে, আমাদের খাবার, আমাদের পরিবেশ, আমাদের আবহাওয়া, যা কিছু আছে সব কিছুই বৈরী, সব কিছুই নেতিবাচক। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ তাআলার অশেষ দয়া। এবার আসি ভাতের ব্যাপারে। আমরা আসলে অন্যান্য খাবার যে খাবো, যেমন ধরুন ফল, আপেল, আঙুর, মালটা, যেটাই বলেন, ফলগুলি যে আমরা খাবো, এই ধরনের ফল বেশিরভাগই আমাদের আমদানিকৃত। যেমন খেজুর, এই ধরনের ফল বেশিরভাগই আমদানিকৃত। আমাদের ফলের এত দাম কেন? দুঃখিত, আমাদের ফলের এত দাম কেন? ফলের এত দাম এ কারণেই, আপনি জানেন কি, প্রতিটি ফলের উপরে, প্রতি কেজি ফলের উপরে 132 টাকা হারে, অর্থাৎ 132% সরকারকে ভ্যাট দিতে হয়। খাদ্য, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার। একটা রাষ্ট্র তার নাগরিককে এগুলি দিতে বাধ্য। অথচ আমার দেশ, আমার রাষ্ট্র সে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, যেখান থেকে যেগুলি আমাদের পুষ্টির উৎস, যেগুলি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর উৎস, সেই ফলের উপরে 132% ডিউটি দিছে। অর্থাৎ 100 টাকা দিয়ে যদি আপনি ফল কিনে আনেন পৃথিবীর অন্য কোনো দেশ থেকে, 132 টাকা দিতে হবে আমার সরকারকে, তার ট্যাক্স। তখন ওই ফলটার দাম হবে 232 টাকা। 200 টাকা দিয়ে যদি কোনো ফল আপনি কিনে নিয়ে আসেন, তাহলে আপনার সেই ফলটার দাম হবে কত? 464 টাকা। আপনি বুঝতে পারতেছেন? একটা ফলের মূল দামের চেয়ে, মূল দাম, তার পরিবহন খরচ, এ সব কিছু মিলিয়ে যা যায়, তার চেয়েও বেশি যায় আমাদের ভ্যাট বা ট্যাক্স। রাষ্ট্র জনগণের জন্য, সেই জনগণের পুষ্টি চাহিদা কেড়ে নিয়ে, সেই জনগণের মৌলিক অধিকারের উপরে ভ্যাট বসিয়ে, সেই টাকা যায় কোথায়? সেই টাকা যায় বেগমপাড়ায়, সেই টাকা যায় মালয়েশিয়ার সেকেন্ড হোমে। 71-এ, 52-তে, 47-এ, সর্বশেষ 24-এ রক্ত দিবে সাধারণ জনগণ, রক্ত দিবে ছাত্ররা, রক্ত দিবে কৃষক, শ্রমিক, দিনমজুররা, আর ফায়দা লুটবে আমাদের রাজনীতিবিদরা। টাকার পাহাড় গড়বে তারা। রাজপথে তাদেরকে আন্দোলনের সময় খুঁজে পাওয়া যাবে না। তারা বলবে আমাদের নৈতিক সমর্থন আছে, বিজয়ী হওয়ার পরে তারা বলবে সব আমরা করছি।
সব আমরা করছি। আর যত টাকা এই আপনারা আমার কাছ থেকে পায়ে পায়ে ভ্যাট, পায়ে পায়ে কর, বিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার তারা বেগমপাড়ায় দিবে, কলকাতা টালিগঞ্জে বাড়ি করবে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বাড়ি করবে। আপনার আমার মুখের খাবার ভাই। 52তে আমরা যেরকম বলছি না, আমার মুখের ভাষা কায়রা নিতে দিব না। এখন তো আমার মুখের খাবার কেড়ে নিচ্ছে ওরা কৌশলে। এটা আজকে না, 71-এর পর থেকেই এগুলি হচ্ছে। আমি বর্তমান সরকারকে দোষ দিচ্ছি না, বর্তমান সরকার তো 2 দিন হলো আসলো। 71-এর পর থেকে যারা আসছে একের পর এক, একের পর এক, একজন গেছে একজন আসছে, একজন গেছে একজন আসছে, একজন আছে আরেকজন বেশি, একজন আছে আরেকজন বেশি, এরা এইভাবে ভ্যাটের বোঝা, করের বোঝা আমাদের উপর চাপাচ্ছে। সরকারের কাছে অনুরোধ, খাদ্যপণ্যের উপরে ফল, ভোজ্য তেল, চাল, ডাল, মাছ, শিক্ষা উপকরণ, এই ধরনের প্রয়োজনীয় নিত্যপণ্যের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে উল্টো ভর্তুকি দিন, উল্টো ভর্তুকি দিন। ভাই আমার পদ্মা সেতু লাগবে না, আমার বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দর লাগবে না, বিমানবন্দরের 3টা 4টা টার্মিনাল লাগবে না। আমার মানুষের পেটে নিরাপদ খাদ্য চাই, বিষমুক্ত খাদ্য চাই। আমি কচু শাকটাও যদি খাই সেটা বিষমুক্ত না, কারণ আমার মাটি এখন বিষাক্ত হয়ে গেছে। এই দেশে কীটনাশক ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে সকল অবৈধ কীটনাশক, লেদযুক্ত ক্রোমিয়ামযুক্ত কীটনাশক যেগুলি আছে, যেগুলি পৃথিবীর আর কোনো দেশে চলে না, সকল দেশে বাতিল, সেগুলি আমাদের দেশে আসে। মাননীয় কৃষিমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে সে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য কোনো বেতন ভাতা নেবেন না। আপনাকে স্যালুট মাননীয় মন্ত্রী, আপনার যা বেতন ভাতা আপনি এর চেয়ে 100 গুণ বেশি নেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে বিষমুক্ত ফসল দিন আমাদেরকে। বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদ কীটনাশকের ব্যবহার নিশ্চিত করুন, নিরাপদ সারের ব্যবহার নিশ্চিত করুন। আর সরকার যারা বাণিজ্য মন্ত্রণালয়ে আছেন, এই যে ফল আমদানি টামদানি এগুলি আমি সঠিক জানি না, সম্ভবত বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, বাণিজ্য মন্ত্রণালয়ে যারা আছেন তারা দয়া করে জিনিসটা দেখবেন। 100 টাকার ফলে 132 টাকা ভ্যাট। হ্যাঁ, আমরা খাবো কি ভাই? কি খাবো? ওদিকে আপনি দেখাচ্ছেন যে আপনি বড় বড় হাসপাতাল করতেছেন। আমি 71 পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারা আসছে আমি সবাইকে বলছি আমাদের শেষ পর্যন্ত একটা আশা ছিল 24-এর পরে যে একটা নিরপেক্ষ সরকার আসছে, তারা তো আরও বাস দিয়ে গেছেন, খুব সুন্দর সুন্দর বাস। হ্যাঁ, আমি সবাইকে বলতেছি, সকল রাজনীতিবিদদেরকে, আপনারা হাসপাতাল করবেন, হাসপাতালে সরকারি ওষুধ বরাদ্দ দিবেন, আবার ওইদিকে বড় বড় সিগারেট কোম্পানিকে আপনারা এনওসি দিবেন, আবার এইদিকে তামাক ব্যবসায়ী সর্বশ্রেষ্ঠ করদাতা হিসাবে তাকে পুরস্কৃত করবেন। এগুলি বন্ধ করুন। আপনার হাসপাতালে তো প্রয়োজনই হবে না যদি আপনি বিষমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারেন, যদি আপনি নিরাপদ পরিবেশ, নিরাপদ খাদ্য, নিরাপদ পানি নিশ্চিত করতে পারেন, হাসপাতালে প্রয়োজনই হবে না, এত চিকিৎসার পিছনে এত টাকার প্রয়োজনই হবে না। এগুলি বলে আর কি করব, অনেক বলছি, এই বলার বিনিময়ে হয়তো অনেকে রেশানলে পড়তে পারি, তাতে আমার কিছু আসে যায় না। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত আছি, মারা গেলে যাব, মুখ বন্ধ রাখবো না। ধন্যবাদ সকলকে।